আচ্ছা, নমস্কার। আপনি তো কোচবিহারের ভূমিপুত্র। তো আপনার কাছে একটা আমার প্রশ্ন, কোচবিহারের যে পুরনো ইতিহাস, এটা আপনাদের দর্শনে কীরকম? মানে আপনারা কিভাবে কোচবিহারের ইতিহাসটা দেখেন বা দেখেছেন? এখন কি দেখছেন? মানে কুচবিহারের সামগ্রিক ইতিহাস নাকি নির্দিষ্ট একটা ইতিহাস, কি রকমের ইতিহাস? নমস্কার, আমার নাম কল্যাণময় দাস। বলতে হ্যাঁ, ভুলে গেছিলাম। নমস্কার। হ্যাঁ, হ্যাঁ। নমস্কার। হুম। তো সামগ্রিক ইতিহাস বলতে গেলে কিন্তু এইটা আমি যোগ্য ব্যক্তি না। সামগ্রিক ইতিহাস বলার মতো আমি যোগ্য ব্যক্তি না। কিন্তু আমি কিছু কিছু ইতিহাস বলতে পারি, যেমন আমাদের এখানকার শিল্পের ইতিহাস, নাট্যশিল্পের ইতিহাস, নাট্য সাহিত্যের ইতিহাস, এই সমস্তগুলো কিছু কিছু আমি বলতে পারবো এখন, যা স্মৃতিতে আছে আর কি। আচ্ছা। সবার প্রথমে এই কথাটা বলার আর কি, আমাদের যে ভারতবর্ষে যে থিয়েটার চর্চা যখন থেকে শুরু হয়, ঠিক তার বহু বছর আগে থেকে আমাদের এখানে কুচবিহার জেলার তুফানগঞ্জ মহকুমার চিলারায়ের গড়ে সেইখানে একাঙ্ক নাটকের জন্ম হচ্ছে। আমরা যাকে সুকুমার সেনের মতানুযায়ী যাকে একাঙ্ক নাটকের জনক বলি, অর্থাৎ মন্মথ রায়কে, বালুরঘাটে, তারও বহু আগে, তারও 500 থেকে 700 বছর আগে এখানে একাঙ্ক নাটক লেখা হয়ে গেছে, এবং সেটাই পৃথিবীর প্রথম একাঙ্ক নাটক। আচ্ছা। এই তথ্যগুলো আমাদের তথাকথিত কোট আনকোট বাংলা সাহিত্যের ইতিহাসে, বাংলা নাট্য সাহিত্যের ইতিহাসে নেই, কিন্তু এই কথাগুলো আমরা গত 25-30 বছর হলো বলার চেষ্টা করছি। সেখানে শঙ্করদেব, তিনি একজন বৈষ্ণব গুরু আর কি, আমাদের এতদ অঞ্চলের এবং তথাকথিত সেই সময়ের উত্তর পূর্বাঞ্চলের বৈষ্ণব গুরু শঙ্করদেব, তার হাত দিয়েই, এবং আমাদের এখানকার রাজ পরিবারের অন্যতম সদস্য শুক্লধ্বজ বা বীর চিলারায়, তিনি তখন ওই নাটকগুলো প্রডিউস করতেন। এবং ভরতের নাট্যশাস্ত্র অনুযায়ী, আমরা তখন ভারতবর্ষে স্তানিস্লাভস্কি মেথডের ওপরে চর্চা করি বেশি, কিছুটা ব্রেক্ট নিয়ে চর্চা করি, কিন্তু সেই সময়ে ভরতের নাট্যশাস্ত্র অনুযায়ী নাট্য নির্মাণ হতো, এবং সেই নাট্য নির্মাণের জন্য যা যা দরকার সমস্ত কিছু হতো, মেকআপ থেকে শুরু করে ড্রেস, মেকআপ, মঞ্চসজ্জা, সমস্ত কিছুই এই মহাবীর চিলারায় তিনি এটা প্রডিউস করতেন, এবং শঙ্করদেব লিখতেন এবং পরিচালনা করতেন, এবং এখানকারই মানুষেরা সেগুলো অভিনয় করতেন। এইটা গেল একটা পার্ট। আচ্ছা। দ্বিতীয় পার্ট আমি তার অনেকটা পরে চলে আসবো, 1800 শতকে আমাদের ন্যাশনাল থিয়েটার তৈরি হচ্ছে 1872 সালে, কিন্তু 1870 সালে আমাদের এখানে প্রথম থিয়েটার মঞ্চ তৈরি হয় খাগড়াবাড়িতে। আচ্ছা। সেটা হচ্ছে 1870 সালে, এটা উল্লেখ আছে ইতিহাসে। এবং তখন সেখানে যেহেতু সেই সময় পৌরাণিক নাটক কিন্তু বলছি আমি, যাত্রাপালা তারও বহু আগে থেকেই আছে, কিন্তু আমি নাটকের কথা বলছি। সেই সময় 1870 সাল থেকে আমাদের খাগড়াবাড়ি ক্লাবে এবং ক্লাব রঙ্গমঞ্চ তৈরি হলো, যেটাকে প্রসেনিয়াম থিয়েটার আমরা বলি। সেই প্রসেনিয়াম থিয়েটার আমাদের ন্যাশনাল থিয়েটারের 2 বছর আগে কিন্তু প্রসেনিয়াম থিয়েটার কোচবিহারে তৈরি হয়ে গেল। কিন্তু যা হয়, এবং রাজ পৃষ্ঠপোষকতায়, কিন্তু যা হয় এতটা দূর, কেন্দ্র যেহেতু ওই দিকে, ফলে এখানে আস্তে আস্তে সেই নাট্য চর্চাটা চললো, বেশ কিছু বছর চললো, 25-30 বছর চললো, তারপর আস্তে আস্তে স্তিমিত হয়ে গেল। এইটা গেল আমাদের এখানকার নাট্য মঞ্চের ইতিহাসের জায়গা থেকে। তারপর বহু নাট্যমঞ্চ এখানে তৈরি হয়েছে, জলপাইগুড়িতে তৈরি হয়েছে, রায়কট পাড়াতে নাট্যমঞ্চ তৈরি হয়েছে, এবং সেগুলো সবই ছিল মূলত তার সেই সমসাময়িক রাজা বা জমিদারদের পৃষ্ঠপোষকতায়। এবং এটা আমরা তো সকলেই জানি যে বিত্তশালী মানুষেরা যদি শিল্পের পাশে না দাঁড়ান, তাহলে শিল্পটা বেশি দূর এগোবে না। ভারতচন্দ্র তার বিরাট প্রমাণ আমাদের। তো ফলে তাদের প্রশস্তি গাইতে গাইতে ভারতচন্দ্র শেষ স্তরে গিয়ে একটা জায়গায় নিজেদের কথা বলেন, অর্থাৎ তার সন্তান সন্ততিদের কথা বলেন, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে।
তো ঠিক তেমনই ওই প্রশস্তি করতে করতে নাট্য সাহিত্যও একসময় ওই শেষ জায়গাটায় গিয়ে নিজেদের কথা বলা শুরু করলো রাজ আমল চলে যাওয়ার পরে। তারপর তো আমরা তুমি কুচবিহারের কোচ রাজবংশ, খেন রাজবংশকে একটু সংক্ষেপে বলো। খেন রাজবংশ আমাদের এখনো গেলে পরে আপনারা যে দিনাটায় আপনারা এসছেন, দিনাটায় ওখানে যে আমাদের গড় আছে, সেই গড়ে ওইখানেই খেন রাজবংশের গোসানির গড়, গোসানিমারির গড়, সেখানে খেন রাজবংশের রাজত্বটা সৃষ্টি হয়েছিল। এবং তার কিছু দূর পরে, কিছুদিন পরে সেটাও তারপরে ওখান থেকে মূলত আমি খুব ইয়ে করে বলছি আর কি, পাওয়ার পয়েন্টে বলছি, আরও বিস্তারিত বলা যায়। সেখানে খেন রাজবংশ হয়ে ওঠার পরে তারপর আস্তে আস্তে সেটা চলে এলো আমাদের ভেটাগুড়ি নামে একটা জায়গায়, সেই রাজবাড়ি। তারপর সেখান থেকে আরও প্রাকৃতিক নিয়মে এবং অন্যান্য রাজনৈতিক নিয়মেও তখন বল্লাল সেন যখন আমাদের এখানে একটা অরাজকতার সৃষ্টি করলো, হিন্দুদের মধ্যেই একটা অরাজকতার সৃষ্টি করলো, অর্থাৎ মাৎসন্যায় তৈরি হলো। ঠিক সেই সময় আওরঙ্গজেব এখানে ইয়ে করছেন আর কি, আক্রমণ করছেন। এবং তারপরে সেই একটা নতুন ইতিহাস তৈরি হয়ে গেল তার ঠিক পরে পরে যে মুসলিম সম্প্রদায়ের উদ্ভব হলো এখানে, এবং সেটা মূলত বল্লাল সেনের জন্য হলো। এবং তারপরে আমাদের ওখান থেকে আস্তে আস্তে আমরা গোসানিমারি থেকে আস্তে আস্তে ক্রমশ যে কুচবিহার যে রাজবাড়ি, কুচবিহার রাজবাড়িতে চলে এলাম। এখানে নৃপেন্দ্র নারায়ণ হচ্ছে আমাদের আধুনিক রূপকার কুচবিহারের। এবং আপনারা দেখবেন যে স্কোয়ার অ্যান্ড এভিনিউ, আমাদের এই কুচবিহারের যে রাজপথ দেখবেন, রাস্তাঘাট দেখবেন স্কোয়ার অ্যান্ড এভিনিউ এরকমভাবে হয়, এবং একটা করে আইল্যান্ড। এবং পরবর্তী সময় এইটাকে কেন্দ্র করে এই আমাদের নগর প্ল্যান আর কি, টাউন প্ল্যানটাকে, রাজার টাউন প্ল্যানটাকে কেন্দ্র করে পরে সল্ট লেক তৈরি হলো, এবং তারপরে কল্যাণী সেটা তৈরি হলো। দেখবেন কল্যাণী এবং সল্ট লেক এই কুচবিহারের মতোই, আর কোনো জেলা শহর এরকম নেই আমাদের এই রাজ্যে। এইগুলো তো মানে খুব কমন কথা আর কি, সবাই বলতে পারবে। কিন্তু থিয়েটারের জায়গা থেকে আমরা এখানে ওইটে পেয়েছি, দুটো জিনিস পেয়েছি। এক নম্বর, আমি আরেকবার রিপিট করে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। এক নম্বর পেয়েছি একাঙ্ক নাটকের জনক, আমরা বলি শঙ্করদেব। মন্মথ রায়কে শ্রদ্ধা রেখেই বলি আমরা শঙ্করদেব আমাদের একাঙ্ক নাটকের জনক সারা ভারতবর্ষে। দ্বিতীয়ত, ন্যাশনাল থিয়েটারের 2 বছর আগে আমাদের এখানে খাগড়াবাড়ি ক্লাবে সেখানে ন্যাশনাল থিয়েটার প্রাসাদিয়াম মঞ্চ তৈরি হয়েছিল। তারপরে এখানে বহু গ্রুপ থিয়েটার, তার অনেক পরে রাজামল থেকে কিন্তু আস্তে আস্তে শুরু হতে থাকলো গ্রুপ থিয়েটারই প্যাটার্ন। অর্থাৎ একসাথে যুক্ত হলো এই কোচবিহার ক্লাব আমাদের যেটা আছে, কোচবিহার ক্লাবে প্রথম অভিনীত হলো সেই সময় একটি আধুনিক নাট্য, যেই নাট্যটা সেই সময়ের একটা ক্যালামিটিস হয়েছিল, ন্যাচারাল ক্যালামিটিস হয়েছিল। সেই ক্যালামিটিসের পরে মানুষকে ত্রাণ দেবার জন্য সেই প্রথম নাটক মানুষকে ত্রাণ দেবার জন্য অভিনীত হচ্ছে, এবং সেখান থেকে অর্থ সঞ্চয় হচ্ছে, এবং সেই টাকাটা মানুষের হাতে তুলে দেওয়া হচ্ছে তাদের জীবন জীবিকার জন্য। বিরাট বন্যা হয়েছিল, এবং তারপরে পরে আর একটা খরাও হয়েছিল। এই দুটোকেই কেন্দ্র করে আমাদের কোচবিহার ক্লাব সেই সময় একটি ঐতিহাসিক, 5-এর দশকে ঐতিহাসিক নাটক একটা তখন সারা কুচবিহার জেলা জুড়ে সেই নাটকটা হওয়া শুরু করলো, অর্থ সঞ্চয় করার জন্য, অর্থ নেওয়ার জন্য আর কি। এবং পরবর্তী সময় এই এফেক্টটা উৎপল দত্তের কাছে গিয়ে পড়লো। তিনিও রাজপথে নাটক করা শুরু করলেন, পথনাটক করা শুরু করলেন। শুধু উৎপল দত্ত না, পানু পাল থেকে শুরু করে আরও যারা পথনাটক, বাদল সরকার ইত্যাদি ইত্যাদি যারা আছেন, তাদের কাছে এইটার একটা প্রভাব গিয়ে পড়লো। পরে তারাও কিন্তু বিভিন্ন সময় ওই আমরা যেটাকে বলি ঝাঁকিয়ে অর্থ সংগ্রহ করা, সেই অর্থ সংগ্রহ করার একটা দিশা তারা পেলেন যে এইভাবেও হতে পারে অনেক মানুষের জমায়েতের মধ্যে। এইগুলো আমি শুধু মাইলস্টোনগুলো বলছি আর কি, বেশি অনেক বলা যাবে না। তারপরে যখন পশ্চিমবঙ্গ নাট্য একাডেমি তৈরি হলো 1988 সনে পশ্চিমবঙ্গ সরকারের অধীনে, সেই নাট্য একাডেমির প্রথম যে থিয়েটার ওয়ার্কার, অর্থাৎ থিয়েটার শিল্পী তৈরি করার যে ওয়ার্কশপ, সেটা কুচবিহারেই হলো, কুচবিহার রবীন্দ্র ভবনে হলো। আচ্ছা। সেই সময় সব বড় বড় তারকারা তারা সবাই এসেছিলেন, একদম মানে সমস্ত স্তরেরই, থিয়েটারের সমস্ত স্তরের সব বড় বড় দিকপালরা এখানে এসে
নাটকের প্রশিক্ষণ দেওয়া তারা শুরু করলেন। 20-25 জন করে ছেলে মেয়েকে নিয়ে সারা পশ্চিমবঙ্গ থেকে তারা এখানে আসলো। এবং এখন যারা বড় ভালো জায়গায় কাজ করেন, তারা অনেকেই কোচবিহার থেকে প্রশিক্ষণ নিয়ে তারপরে এখন তারা ভালো কাজ করছেন না জায়গায়। তারপরে শিলিগুড়িতে হলো, এইভাবে আস্তে আস্তে পরবর্তী সময় সেটা হতে থাকলো বিভিন্ন জেলা জুড়ে। এইটা হচ্ছে মানে একদম আমার এই সময়কার থিয়েটারের ঢোকার মুহূর্ত তখন, অর্থাৎ 1988 সনে। 1989 সনে আমিও সেখানে সুযোগ পেলাম, কারণ সারা পশ্চিমবঙ্গ থেকে প্রচুর অ্যাপ্লিকেশন পড়া শুরু করলো, ইন্টারভিউ হলো, ভাইভাবসি হলো। সেখানে আমি এই জেলা মানে উত্তরবঙ্গ থেকে আমি একটা চান্স পেয়েছিলাম সেবার, না আরেকজন পেয়েছিলেন আমাদের শিলিগুড়ির দামামা নাট্যগোষ্ঠীর পার্থ চৌধুরী, তিনিও পেয়েছিলেন প্রশিক্ষণের জন্য। আমরা 9 দিন প্রশিক্ষণে সেখানে ছিলাম, সেটা গিরিশ মঞ্চে, সেটা 1990 সালে। তারপর থেকে একটা নতুন নাট্য আবহ কুচবিহারেও তৈরি হলো। এখন এই মুহূর্তে কুচবিহারে প্রায় 26টা নাট্যদল, তারা সারা বছরই কোনো না কোনো নাট্যকর্মের সাথে যুক্ত আছে। নাট্য উৎসব, প্রচুর নাট্য উৎসব হয় কুচবিহারে। আগে তো শুধু শীতকালে হতো, এখন সারা বছর হয়, যেহেতু এখন সব হলগুলো এসি হয়ে গেছে, তাহলে সারা বছর হতে পারে। এইতে প্রাথমিকভাবে এইটাই একটা বলার আর কি। নাহলে আরো ছোট ছোট অনেক বিষয় আছে যেগুলো বলা যায়, অনেক কিছু। আমি আপনাকে একটা বিষয় দিতে পারি, এইটা নিয়ে বর্তমান পত্রিকা আমার বেশ কিছু ধারাবাহিক তারা ছেপেছিল আর কি, এই উত্তরবঙ্গের নাট্যচর্চা বিষয়ে। সেই ক্লিপগুলো আমি আপনাকে দিয়ে দিতে পারি, আপনার বিশেষ কাজেও লাগতে পারে। একদম ধন্যবাদ। আপনার কাছ থেকে অনেক কিছু তথ্য শুনলাম, সমৃদ্ধ হলাম। কিন্তু আরেকটি প্রশ্ন এই তথ্যের সাথেই আসে, সেটা হলো আপনার থেকে যেটা আমরা জানতে পারলাম যে কোচবিহারে একাঙ্ক নাটকের জন্ম, এবং সেটাই প্রথম একাঙ্ক নাটকের জন্ম বলে। তো তারপরে সেটা তো একটা সময়, এবং প্রত্যেকটা সময় সমাজের সাথে সাথে অনেক কিছু, সমাজ অর্থনীতি একটার সাথে একটা জড়িত হয়ে যায়, তার সাথে কিছুটা রাজনৈতিক অবস্থা। তখন রাজা জমিদার এই ব্যাপার থেকে এখন আজকে আর জমিদার বা রাজা ব্যাপারটা নেই। তো বর্তমান সময়ে দাঁড়িয়ে কীরকম মানে এই জাস্ট 10 বছরের মধ্যে নাটকের ধারাবাহিকতাটা কীরকম চলছে কোচবিহারে? কোচবিহারে নাটকের চর্চা কিন্তু চলছে, বরাবরই চলছে। সেটা এই রাজনৈতিক পালাবদলের জন্য সেখানে কোনো রকম কোনো খামতি কিছু হয়নি, বরং অনেক নাট্যদল সরকারিভাবে এখন তারা একটা অনুদান পাচ্ছেন, এবং সেই অনুদানের জন্য তারা প্রোডাকশনটাকে আরেকটু ঝকঝকে করতে পারছেন, যেটা আগে করা অসুবিধা ছিল, আগে হতো না করা। অনেক কিছু ভাবলে পারেও অর্থের জন্য আমরা অনেকেই করতে পারতাম, কিন্তু এখন কিন্তু অনেক নাট্যদলই আমাদের অনুদান পান পশ্চিমবঙ্গ সরকারের এবং মিনিস্ট্রি অফ কালচারের, অনেকেই অনুদান পান। সেই অনুদান কিন্তু তারা অনুদানটা কিন্তু আমাদের নাট্যচর্চাকে, অর্থাৎ নাটকের অনেক কিছু এগিয়ে নিয়ে যাচ্ছে, করছে, এবং অনেকে আছে এখানে তারা এই নাটকের থেকে অর্থ সংগ্রহ করে তার সংসার চলে। হ্যাঁ, এই গুরু শিষ্য পরম্পরা যেটা মিনিস্ট্রি অফ কালচারের যেটা, সেখান থেকে কিন্তু এখানে অনেক নাট্যদলের অনেক অভিনেতারা সেই টাকা দিয়ে তাদের সংসার চলে, তারা দ্বিতীয় কোনো কাজ করে। মানে শিল্প সংস্কৃতিতে বলতে গেলে কোচবিহারের নাট্যচর্চা একটি অন্যতম স্থানে রয়েছে, যেটা মানে নজর কাটছে অন্যান্য জায়গাগুলোর তুলনায়। হ্যাঁ, এবং আমাদের এখানকার প্রচুর নাট্যদল প্রচুর সারা বছর প্রচুর শো করে। এরই মধ্যে আরেকটা কথা উল্লেখযোগ্য, আমি যেহেতু যেরকম বললাম যে বাংলা একাঙ্ক নাটকের এখানে জন্ম, বাংলা গদ্য সাহিত্যেরও এখানে জন্ম, এই রাজ পরিবারেই এখানে জন্ম। এই রাজ পরিবারের আগে বাংলায় গদ্য লেখা হতো না। এই রাজ পরিবারের রাজা প্রথম, তিনি আমাদের গৌহাটির আসামের মহারাজাকে একটা চিঠি লিখেছিলেন। কোন রাজপরিবার? আমাদের রাজপরিবার, কোচবিহার রাজপরিবার। রাজপরিবার, তিনি একটা চিঠি লিখেছিলেন। সেই চিঠিটাই হচ্ছে বাংলা গদ্য সাহিত্যের প্রথম নিদর্শন। এটা গদ্যে লেখা হতো, আগে তো পদ্যে লেখা হতো, ছন্দে লেখা হতো, কিন্তু আমাদের এই রাজপরিবারই প্রথম অহোম রাজাকে একটা চিঠি দিয়েছিলেন। সেই চিঠিটাই হচ্ছে বাংলা গদ্য সাহিত্যের প্রথম নিদর্শন। বাহ, খুব সুন্দর, খুব ভালো লাগলো, অনেক কিছু তথ্য জানতে পারলাম। ধন্যবাদ আপনাকে, এবং আশা রাখছি পরবর্তীতে আরও কিছু বিষয় আমরা জানতে পারবো।
কোচবিহার সম্বন্ধে, কোচবিহারের কাজ সম্বন্ধে, এবং অবশ্যই আপনি একজন শিল্প সংস্কৃতির মানুষ, পৃষ্ঠপোষক, এবং তার সাথেই আপনার দিন যাপন শিল্পী। তো সেই জায়গা থেকে আপনি যে ধারাবাহিক এইভাবে কাজ করে চলছেন এবং অনেক মানুষ জানতে পারছেন, এখন সত্যি কথা বলতে থিয়েটারটা একটা আমাদের যেটা কনসেপ্ট চলে এসেছে, বা সত্য কথা যেটা বলতেই হয়, কিছুটা হলেও ওটার অবস্থা খুবই ক্ষীণ দশায় এসে দাঁড়িয়েছে। থিয়েটার তো বরাবরই সারা পৃথিবীতে, এটা এখন না, সারা পৃথিবীতে থিয়েটার হচ্ছে সংখ্যালঘু মানুষের শিল্প। হুম। থিয়েটার বরাবর সমস্ত পৃথিবীতে, আপনি যদি ব্রডওয়েতে যান, ব্রডওয়েতেও তাই, ব্রডওয়েতেও সংখ্যালঘু মানুষের শিল্প হচ্ছে থিয়েটার। তাতে কিছু যায় আসে না, থিয়েটারের শক্তি অসম্ভব, আচ্ছা। বিরাট শক্তি থিয়েটারের। 2-3টে মানুষই, একজন, একটা স্ক্রিপ্ট, একটা অভিনেতা, একজন দর্শক হলেই থিয়েটার হয়। আচ্ছা। থিয়েটারের জন্য হাজার হাজার মানুষ দরকার হয় না, সেটার জন্য জনসভা করবে তো, নেতা নেত্রীরা জনসভা করবে হাজার হাজার মানুষ, থিয়েটার হয় না এটা দিয়ে। থিয়েটারে একটা স্ক্রিপ্ট, একটা অভিনেতা, একটা দর্শক, এটা হচ্ছে থিয়েটার। এবার একটা জায়গায় আপনি যদি, আপনার সামনে 1000 মানুষ আসে, তাহলে সেটা আমার আরো ভালো লাগবে। যদি 100 জন আসে, খারাপ লাগবে না। একদম একদম। এইটি হচ্ছে সেটা। থিয়েটার সব জায়গায় সংখ্যালঘু, সমস্ত পৃথিবীতে তাই। কেননা এটা তো আর ইলেকট্রনিক মিডিয়া বা ওই রকম বড় কোনো মিডিয়া জানে, একসাথে এক জায়গায় নানান জায়গায় শুরু হয়ে গেল একই দিনে, একই মুহূর্তে, একই সময়। থিয়েটার একটা জায়গায়, এবং থিয়েটার অলওয়েজ, এটাও মাথায় রাখতে হবে, এখনকার ছেলে মেয়েরা জানে না এই কথাটা, থিয়েটার অলওয়েজ হচ্ছে প্রেজেন্ট টেন্স। আচ্ছা। থিয়েটারের কোনো পাস্ট টেন্স নেই, থিয়েটারের কোনো ফিউচার নেই, থিয়েটার অলওয়েজ প্রেজেন্ট টেন্স, বর্তমান, এখন, এখানে। এটা হচ্ছে বর্তমানে কি একাঙ্ক নাটকের চাহিদাটা বেড়েছে নাকি কমেছে? না, একাঙ্ক নাটকের চাহিদাটা না শুরু হয়েছিল কমেছে। আগে। আগে আগে তো বড় নাটকই হতো সব, 3 ঘন্টা, 3.5 ঘন্টা, 4 ঘন্টার নাটক হতো, একদম। বড় বড়। কিন্তু তারপরে যখন লাইভ স্পিডি হওয়া শুরু করলো, এবং তারপরেও একটা নতুন ইজম ভারতবর্ষে এলো, হ্যাঁ সেই ইজমটা খুব স্বাভাবিকভাবে কমিউনিজমের একটা ইজম ভারতবর্ষে এলো। হ্যাঁ। সেই সময়ে প্রয়োজন হয়ে পড়লো ছোট ছোট মানুষের কাছে গিয়ে ছোট ছোট ভাবে তাদের ইজমটাকে প্রকাশ করা, তাদের ইজমটাকে তাদের কাছে পৌঁছে দেয়া। এই জায়গা থেকেই ছোট ছোট নাটকগুলো তৈরি হলো, উদ্ভব হলো আর কি মূলত। আচ্ছা। কিন্তু শঙ্করদেব, যে বললাম, শঙ্করদেব হুম। প্রায় আজ থেকে প্রায় 700 বছর আগে কোনো একাঙ্কিকা করে ফেলেছেন। একাঙ্কিকা থেকে সেটা বলতো, আচ্ছা। করে ফেলেছেন কেন? সেটাও ওই একই উদ্দেশ্য প্রায়, যে ছোট ছোট কমিউনিটির মধ্যে আমরা গিয়ে অল্প অল্প সময়ে আমাদের যে বৈষ্ণব যে চর্চা, সেই চর্চাটা তাদের মধ্যে প্রকাশ করবো ছোট ছোট সময়। আচ্ছা। সেই জন্যই সেই সময়টা সংকীর্ণ হয়ে গেল। 2 রকম ভাবে হয় একাঙ্ক, আমরা বলি ঠিকই, 2 রকম ভাবে হয় একাঙ্ক। একটা হয় একটানা গল্প, হুম। একাঙ্ক বলে, একটানা, হ্যাঁ, শুরু একটানা। একটা শেষ, একাঙ্ক বলে। হুম। আবার আর একটা হয় অনেক দিক থাকবে কিন্তু সময় স্বল্প, সেটাও একাঙ্ক। আচ্ছা। হ্যাঁ, মানে 5 অঙ্কের জন্য সেটা একাঙ্ক হবে না তা না, কিন্তু লাইট অফ হওয়া মানে তো একটা অঙ্ক শেষ হলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কিন্তু এই 1 ঘন্টার মধ্যে আমরা 5 বার লাইট অফ জ্বালাতে পারি, হুম। সেটাও তো একাঙ্ক নাটক, আচ্ছা। একটা স্বল্প সময়। এটা বর্তমান সময়ে সারা পৃথিবীতে এইটাই বলছে যে স্বল্প সময় যেটা হবে সেটাকে আমরা একাঙ্ক নাও বলতে পারি, ছোট নাটক বলি। ছোট নাটক। আমরা এখন ছোট নাটক ঢাকায় যদি আপনাদের কোনো রকম এই কালচারাল ব্যাপারে সহযোগিতা দরকার হয়, ডক্টর উজ্জ্বল আচার্যকে ফোন করবেন, আচ্ছা। আমি নাম্বার দিয়ে দেবো। ঠিক আছে, ধন্যবাদ, ভালো থাকবেন। আগামী দিনে আবার নিশ্চয়ই দেখা হবে। আর ওইটা আমি